আমরা আজকে যে বিষয় সম্পর্কে জানব অভিব্যক্তি কৌশলের মধ্যে রিকম্বিনেশন। রিকম্বিনেশন একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এই অভিব্যক্তির ক্ষেত্রে। অর্থাৎ অভিব্যক্তির ক্ষেত্রে বিভেদ সৃষ্টিতে রিকম্বিনেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। রিকম্বিনেশন হলো নতুন নতুন জিনের পুনঃসংযোজন বা পুনঃসংযোজনের মাধ্যমে পুনর্বিন্যাস ঘটে। আমরা জানি যে প্রত্যেক জীবের ক্ষেত্রে জীব বিভিন্ন বৈশিষ্ট্যের আত্মপ্রকাশ ঘটাতে সাহায্য করে। প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক উভয় জীবের ক্ষেত্রে রিকম্বিনেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বিভেদ সৃষ্টিতে। তবে যৌন জননকারী জীবের ক্ষেত্রে সবথেকে বেশি পরিলক্ষিত হয় রিকম্বিনেশনের ফলে জীবদেহে নতুন বৈশিষ্ট্যের আগমন বা জীবদেহের বিভেদ সৃষ্টিতে। সাধারণত এর আগে আমরা জেনেছি লিঙ্কেজের মাধ্যমে সাধারণত একই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলি একই ক্রোমোজোমে থাকার প্রবণতা দেখায়। অর্থাৎ পিতৃমাতৃ যৌন থেকে আপত্যে সঞ্চারিত হওয়ার সময় একই ক্রোমোজোমে থাকার প্রবণতা দেখা যায়। কিন্তু রিকম্বিনেশন ঠিক তার উল্টো। রিকম্বিনেশনের ফলে একই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলি ভিন্ন ক্রোমোজোমে যাওয়ার প্রবণতা দেখা যায় এবং নতুন কম্বিনেশন গঠন করে। মেথড অফ রিকম্বিনেশন। সাধারণত আমরা জানি যে যৌন জননকারী জীবেদের ক্ষেত্রে বিপরীত গ্যামেট মিলনের ফলে জাইগোট উৎপন্ন হয় এবং সেই জাইগোট বিভাজিত হয়ে ভ্রূণ তার থেকে নতুন অপত্য সৃষ্টি হয়। আর এই গ্যামেট পিতৃ এবং মাতৃ যৌন থেকে পেয়ে থাকে অপত্য জীব। অর্থাৎ পিতা এবং মাতার উভয় গ্যামেট মিলে সন্তান অর্থাৎ জাইগোট গঠনের মাধ্যমে নতুন অপত্য সৃষ্টি হয়। এখানে পিতার গুণ এবং মাতার গুণ উভয় বৈশিষ্ট্যই সঞ্চারিত হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অপত্য পিতার মতো বা মাতার মতো, যাদেরকে বলা হয় প্যারেন্টাল টাইপ। আবার এমনও হয় যে পিতা বা মাতা কারোর মতোই বৈশিষ্ট্য হয় না, সেক্ষেত্রে তাদের বলা হয় যে রিকম্বিনেন্ট টাইপ, পুনঃসংযোজিত টাইপ। সাধারণত গ্যামেট গঠিত হয় জনন মাতৃকোষ থেকে, অর্থাৎ মানুষের ক্ষেত্রে বা যৌন জননকারী জীবের ক্ষেত্রে শুক্রাশয়, ডিম্বাশয়। জনন মাতৃকোষ 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, আর গ্যামেট গঠিত হয় অর্থাৎ শুক্রাণু বা ডিম্বাণু গঠিত হয় n সংখ্যক ক্রোমোজোম দ্বারা।
তাহলে পিতা এবং মাতার এন সংখ্যক ক্রোমোজোম দ্বারা গঠিত হয় অপত্য 2n সংখ্যক, অর্থাৎ কিছু বৈশিষ্ট্য ক্রোমোজোমের মাধ্যমে পিতা থেকে আসে, কিছু বৈশিষ্ট্য মাতা থেকে আসে ক্রোমোজোমের মাধ্যমে। কিন্তু জনন মাতৃকোষ থেকে যখন গ্যামেট ফর্মেশন হয় বা উৎপন্ন হয়, তখন যে কোষ বিভাজনের মাধ্যমে হয় সেটি হচ্ছে মিওসিস কোষ বিভাজন। আর এই মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে গ্যামেট ফর্মেশন হয় বা গ্যামেট উৎপন্ন হয়। মিওসিস কোষ বিভাজনের প্রথম মিওটিক বিভাজনে যে প্রোফেজ 1 দশায় 5টি উপদশা দেখা যায়, তার মধ্যে প্যাকাইটিন উপদশায় ক্রসিং ওভার ঘটে। এর আগে আমরা ক্রসিং ওভার সম্পর্কে আলোচনা করেছি বা ক্লাস 10এও আলোচিত হয়েছে যে ক্রসিং ওভার কাকে বলে। হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দেহাংশের বিনিময়। এই যে ক্রোমোজোমের দেহাংশের বিনিময় হচ্ছে, অর্থাৎ যে নতুন ক্রোমোজোম সৃষ্টি হচ্ছে তাতে জিনের বিনিময় হচ্ছে। এইভাবে রিকম্বিনেশন অর্থাৎ জিনের পুনর্বিন্যাস ঘটে। এখানে পিতৃ এবং মাতৃজনু, যার থেকে প্রথম অপত্য জনুতে নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন জীব হয়, আর এই যে জীব প্রথম অপত্য বংশ হচ্ছে তার থেকে 4 ধরনের গ্যামেট উৎপন্ন হচ্ছে। ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ স্মল বি, ক্যাপিটাল স্মল এ, ক্যাপিটাল বি, স্মল এ এবং স্মল বি। আর এক্ষেত্রে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধর্মী জীব থেকে মাত্র 1 ধরনের গ্যামেট উৎপন্ন হচ্ছে। 4 ধরনের গ্যামেট এবং বিপরীত গ্যামেটের মিলনে 4 ধরনের অপত্য সৃষ্টি হলো। ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি বা স্মল এ, স্মল বি, এক্ষেত্রে প্যারেন্টাল টাইপ অর্থাৎ বৈশিষ্ট্য পিতৃমাতৃ জন্ম নেয়। কিন্তু মাঝে যে অপত্যগুলি উৎপন্ন হলো এগুলি পিতা এবং মাতার বৈশিষ্ট্যের মিশ্র বৈশিষ্ট্য সম্পূর্ণ রিকম্বিনেন্ট টাইপ, অর্থাৎ এর সাহায্যে কিছু নতুন বৈশিষ্ট্য সম্পূর্ণ অপত্য সৃষ্টি হচ্ছে। তাহলে রিকম্বিনেশনের গুরুত্ব কি, অর্থাৎ ব্যক্তিতে এই পুনর্যোজনের রিকম্বিনেশনের গুরুত্বটা কি? রিকম্বিনেশনের ফলে নতুন বৈশিষ্ট্যের আগমন হয় প্রজাতিতে। এইভাবে বহু প্রজন্ম ধরে নতুন বৈশিষ্ট্যের আগমন হতে হতে একসময় সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্য সম্পূর্ণ জীব সৃষ্টি হয়। আর জীবেদের মধ্যে ভ্যারিয়েশন দেখা যায়। নতুন বৈশিষ্ট্য সম্পূর্ণ জীব হওয়ার সঙ্গে সঙ্গে পূর্বের জীবের সঙ্গে জন্মগত আইসোলেশন, রিপ্রোডাক্টিভ আইসোলেশন দেখা দেয়, অর্থাৎ জন্মগত বিচ্ছিন্নতা দেখা দেয়, যার ফলে সম্পূর্ণ নতুন প্রজাতির সৃষ্টি হয়, অর্থাৎ অভিব্যক্তির কৌশল হিসাবে অভিব্যক্তির পথকে সুগম করে। আমরা এখন আলোচনা করব অভিব্যক্তির
টাইপস অফ ন্যাচারাল সিলেকশন, অর্থাৎ প্রাকৃতিক নির্বাচন ও তার প্রকারভেদ। প্রাকৃতিক নির্বাচন অভিব্যক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বলা যেতে পারে। বিজ্ঞানী ডারউইন এই প্রাকৃতিক নির্বাচনকে বিশদভাবে ব্যাখ্যা করেছেন যে অভিব্যক্তিতে প্রাকৃতিক নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। অভিব্যক্তির সঙ্গে প্রাকৃতিক নির্বাচনের সম্পর্ক নিবিড় বলা যায়। অর্থাৎ কোনো জীব একটি পরিবেশে যদি নিজেকে মানিয়ে নিতে না পারে তাহলে সেই জীব ধীরে ধীরে হারিয়ে যাবে। আর যদি একটি পরিবেশের মতো করে যদি মানিয়ে নেয় তাহলে জীব সেই পরিবেশে টিকে থাকবে এবং অপত্য সৃষ্টির মাধ্যমে নিজের প্রতিভূ অর্থাৎ বংশ বিস্তারের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করতে পারবে। আর নির্দিষ্ট পরিবেশে নিজেকে মানিয়ে নিতে গেলে পরিবেশের মতো করে নিজেকে পরিবর্তিত করতে হয়। এইভাবে ধীরে ধীরে জীবেদের মধ্যে ভ্যারিয়েশন চলে আসে। যখনই জীবেদের মধ্যে ভ্যারিয়েশন আসবে মূল জীব থেকে বৈশিষ্ট্যগতভাবে প্রভেদ সৃষ্টি হবে এবং অভিব্যক্তির পথকে সুগম করবে। অর্থাৎ রিলেশন বিটুইন ইভলিউশন অ্যান্ড ন্যাচারাল সিলেকশন, যে অভিব্যক্তিতে ন্যাচারাল সিলেকশন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা বোঝা যায়। এখন দেখি টাইপস অফ ন্যাচারাল সিলেকশন। সাধারণত প্রাকৃতিক নির্বাচনকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে: স্টেবিলাইজিং, ডিরেকশনাল, ডিসরাপ্টিভ। স্টেবিলাইজিং বা নরমালাইজিং সিলেকশন, অর্থাৎ এই ধরনের সিলেকশনে পপুলেশনে মধ্যবর্তী গুণাবলী প্রাধান্য পায়। অর্থাৎ বিভিন্ন ধরনের জীবের যে বৈশিষ্ট্যগুলি থাকে সেই বৈশিষ্ট্যগুলির মধ্যে মধ্যবর্তী যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলি প্রাধান্য পায়। প্রান্তীয় চারিত্রিকগুলি নির্বাচন থেকে বঞ্চিত হয়। একটি উদাহরণ দেওয়া যেতে পারে যে একটি অঞ্চলে বিভিন্ন দৈর্ঘ্যের উদ্ভিদ থাকে, যাদের মধ্যে ছোট বা মাঝারি বা লম্বা তিন ধরনেরই দৈর্ঘ্য সম্পূর্ণ উদ্ভিদ দেখা যায়। কিন্তু এই তিন ধরনের উদ্ভিদের মধ্যে লম্বা যেগুলি সেগুলি সাধারণত বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় যেমন ঝড় এর ফলে ভেঙে যেতে পারে। আবার ছোট দৈর্ঘ্য সম্পূর্ণ উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে খাদ্য তৈরির জন্য, সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় আলো থেকে বঞ্চিত হয়। আর মাঝারি উদ্ভিদ, এই বিষয়টি আলোচনা করছিলাম যে স্টেবিলাইজিং সিলেকশনে যে মধ্যবর্তী বৈশিষ্ট্য প্রাধান্য পায় গুণসম্পন্ন জীবেরা,
প্রাধান্য পায় এবং তারা এই প্রাকৃতিক নির্বাচনে জয়লাভ করে, বেঁচে থাকে আর বংশ বিস্তারের মাধ্যমে অপত্য সৃষ্টি করে। কিন্তু প্রান্তীয় যে অর্থাৎ খর্ব বা লম্বা দৈর্ঘ্য সম্পূর্ণ উদ্ভিদ আস্তে আস্তে হারিয়ে যায়। এবার আসি ডিরেকশনাল সিলেকশন। ডিরেকশনাল সিলেকশনে এক্ষেত্রে দেখা যায় যে প্রান্তীয় গুণমানগুলি প্রাকৃতিক নির্বাচন পায়, অর্থাৎ মধ্যবর্তী বৈশিষ্ট্য এখানে গুণাবলী এখানে প্রাধান্য পায় না, প্রান্তীয় গুণাবলী প্রাধান্য পায়। আর এর জন্যে সেই জীবগুলি নির্দিষ্ট পরিবেশে নির্বাচিত হয়, বংশ বিস্তারের মাধ্যমে অপত্য সৃষ্টি করে এবং অভিব্যক্তির পথকে সুগম করে। যেমন আমরা জিরাফের উদাহরণ দিতে পারি, অর্থাৎ একসময় লম্বা পথ দীর্ঘ গ্রীবাযুক্ত জিরাফ ও খর্ব পথ গ্রীবাযুক্ত জিরাফ ছিল উভয়, কিন্তু খাদ্যান্বেষণের জন্য দীর্ঘ পথ গ্রীবাযুক্ত জিরাফ টিকে থাকে। তারা প্রাকৃতিক নির্বাচন পায় এবং বর্তমান জিরাফের যারা পূর্বপুরুষ হিসাবে গণ্য হয়। এইভাবে যে সিলেকশন পায়, অর্থাৎ তারাই প্রকৃতিতে নির্বাচিত হয়, নির্বাচনের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে ভেদ বা প্রকরণের ফলে অভিব্যক্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা অভিব্যক্তিতে রাখে। এক্ষেত্রে আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে, সেটি হচ্ছে যে যখন শিল্প বিপ্লব হয়, ইংল্যান্ডের শিল্প নগরী বার্মিংহামে কিছু মথ দেখা যেত। প্রধানত দু ধরনের মথ, সাদা মথ এবং অ্যাশ কালারের মথ। শিল্প বিপ্লবের ফলে পরিবেশ ধূলি মাখা, অর্থাৎ পরিবেশ দূষণের ফলে বায়ুতে বা পরিবেশে ধূলির পরিমাণ বেড়ে যায়, ফলে সাদা মথগুলি পাখিদের সহজেই চোখে পড়তো এবং খাদ্য হয়ে যেত। সংখ্যা এভাবে কমতে থাকে, কিন্তু অ্যাশ কালারের যে মথগুলি, লিস্টন ভিটুলারিয়া, এরা সহজেই লুকিয়ে থাকতে পারত পাখিদের থেকে। এইভাবে এদের সংখ্যা বাড়তে থাকে এবং সেই পরিবেশে বা সেই প্রকৃতিতে নির্বাচিত হয়, অর্থাৎ বেঁচে থাকে। এরপর আমরা ডিসরাপটিভ সিলেকশন সম্পর্কে জানব। এক্ষেত্রে কি হয়, বৈশিষ্ট্যের মধ্যমযুক্ত জীবেরা প্রাকৃতিক নির্বাচন থেকে বঞ্চিত হয়, অর্থাৎ মধ্যভাগের যে বৈশিষ্ট্য সম্পন্ন জীব থাকে তারা প্রাকৃতিক নির্বাচনের সুবিধা পায় না। এক্ষেত্রেও উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন একই ধরনের তিন দৈর্ঘ্য সম্পন্ন উদ্ভিদ, খর্ব, মাঝারি
লম্বা দৈর্ঘ্য সম্পন্ন উদ্ভিদ এবং খর্ব যে উদ্ভিদগুলি তাদের পলিনেশন এক জাতীয় মথ দ্বারা হয়। মাঝারি যে দৈর্ঘ্য সম্পন্ন উদ্ভিদ তাদের পলিনেশন এক জাতীয় মথ দ্বারা হয়, আবার লম্বা যে উদ্ভিদগুলি তাদের পলিনেশন আরেক জাতীয় মথ দ্বারা হয়। যদি দেখা যায় যে মধ্যম দৈর্ঘ্য সম্পূর্ণ যে উদ্ভিদ তাদের পলিনেশনে ব্যাঘাত ঘটে, অর্থাৎ সেই মথের অভাবে আস্তে আস্তে মধ্যম বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ হারিয়ে যাবে, প্রকৃতিতে নির্বাচিত হবে না এবং প্রান্তীয় যে বৈশিষ্ট্য সম্পন্ন জীব তারা প্রকৃতিতে নির্বাচিত হবে, বংশ বিস্তারের মাধ্যমে নিজের অপত্য সৃষ্টি করে বেঁচে থাকবে। এছাড়াও আরো দু ধরনের প্রাকৃতিক নির্বাচন দেখা যায়, যা আমরা একটু পরে আলোচনা করব। আমরা এখন অভিব্যক্তির কৌশল থেকে ন্যাচারাল সিলেকশনের মধ্যে কিন সিলেকশন এবং সেক্সুয়াল সিলেকশন সম্পর্কে জানব। কিন সিলেকশন এবং সেক্সুয়াল সিলেকশন দুটি বিশেষ ধরনের প্রাকৃতিক নির্বাচন, আর আধুনিক ব্যাখ্যা অনুসারে জনন সাফল্য যখন প্রাকৃতিক নির্বাচন লাভের মাপকাঠি হয়, তখন এই কিন সিলেকশন এবং সেক্সুয়াল সিলেকশন সফল জনন প্রক্রিয়ার মাধ্যমে কোনো জিনোটাইপের প্রাকৃতিক প্রতিষ্ঠা আনে। আর এই ধরনের সিলেকশন অভিব্যক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রথমে আমরা কিন সিলেকশন সম্পর্কে জানব। কিন সিলেকশন দেখা যায় সাধারণত কিছু সমাজবদ্ধ জীব, যেমন কিছু পতঙ্গের ক্ষেত্রে দেখা যায় এবং কিছু পাখিদের ক্ষেত্রে দেখা যায়। এই ধরনের সিলেকশনে অল্ট্রুইজম নামক বিশেষ ব্যবহারের উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ কিছু প্রাণী নিজের মূল্যে অপর আরেক প্রাণীর অর্থাৎ সমগোত্রীয় কিছু প্রাণীর রক্ষা করতে সাহায্য করে। এইভাবে সমগোত্রীয় প্রাণীরা প্রাকৃতিক নির্বাচন পায়। সঙ্গে সঙ্গে যে সকল প্রাণী সাহায্য করে তাদেরও বংশবৃদ্ধি হয় এবং তারাও তাদের বংশধরও নির্বাচিত হয়। উদাহরণ হিসাবে বলা যেতে পারে মৌমাছি। একটি মৌচাকে 3 ধরনের মৌমাছি থাকে। তাদের মধ্যে শ্রমিক বা ড্রোন মৌমাছি সব থেকে বেশি থাকে, রানী মৌমাছি সব থেকে কম থাকে একটি, এবং কিছু সংখ্যক পুরুষ মৌমাছি থাকে। এদের মধ্যে রানী এবং শ্রমিক মৌমাছি এদের ক্রোমোজোম সংখ্যার ডিপ্লয়েড প্রকৃতির, কিন্তু রানী মৌমাছি জননে সক্ষম, বংশ বিস্তারে সক্ষম। কর্মী মৌমাছিরা জনন বা বংশ বিস্তারে সক্ষম নয়। আর পুরুষ মৌমাছিদের ক্রোমোজোম সংখ্যা
হ্যাপ্লয়েড প্রকৃতির, এরাও জননে সক্ষম। কিন্তু শ্রমিক মৌমাছিদের মধ্যে দেখা যায়, যেহেতু নিজেরা বংশ বিস্তার করতে পারে না, এরা রানী মৌমাছিদের অল্ট্রুইজম দেখিয়ে পরিচর্যা করে এবং প্রজননে সক্ষম করে তোলে। রানী মৌমাছি যাতে পর্যাপ্ত পরিমাণে শ্রমিক মৌমাছির জন্ম দিতে পারে, অর্থাৎ নিজেদের বংশবৃদ্ধি হচ্ছে, অপরকে সাহায্য করাও হয়ে থাকে। আবার কিছু পাখিদের ক্ষেত্রে হয়ে থাকে, যেমন বিটার, এদের ক্ষেত্রে দেখা যায় যে একজোড়া পাখি দম্পতি তাদের ডিম থেকে বাচ্চা হয়, এই বাচ্চারা যখন বড় হয়, আবার নতুন ডিম থেকে যখন বাচ্চা হয় তাদের লালন পালন করতে সাহায্য করে। আর এটি হচ্ছে অল্ট্রুইজম। এ সম্পর্কে বিশদে বর্ণনা করেন বিজ্ঞানী হ্যামিল্টন। হ্যামিল্টনের রুলস, নীতি অনুযায়ী, অর্থাৎ এই নীতি, যে কোনো জীব নিজের জিনের সংরক্ষণ ও তার ভালোর জন্যেই এই অল্ট্রুইজম দেখায়, অর্থাৎ পরবর্তী প্রজন্মে বংশ বিস্তারের ক্ষেত্রে সুবিধার জন্যে এই অল্ট্রুইজম দেখা যায়। আর এটি হচ্ছে এই কিন সিলেকশন। এরপরে আমরা সেক্সুয়াল সিলেকশন সম্পর্কে জানব। সেক্সুয়াল সিলেকশন এটি এক ধরনের বিশেষ প্রাকৃতিক নির্বাচন, যা সরাসরি কোনো জীবের অভিযোজ্যতার উপর কাজ না করে জীবের মিলনে সাফল্য এনে দেয়, অর্থাৎ বংশ বিস্তারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং অপত্য জীব সৃষ্টি করতে সাহায্য করে। যদিও সেক্সুয়াল সিলেকশন সম্পর্কে ডারউইন প্রথম এ বিষয়ে আলোকপাত করেন, সেক্সুয়াল সিলেকশনের প্রভাবে বিশেষ যৌন চরিত্রের একটি জীব তার বিপরীত যৌন চরিত্রের জীবকে খুঁজে নেয় এবং মিলনে রত হয়, বংশ বিস্তার করে। বংশ বিস্তারের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠা করে অপত্য সৃষ্টি করতে সাহায্য করে। যদিও এই ধরনের সিলেকশনকে দুভাগে ভাগ করা হয়ে থাকে। ভাগ দুটি কি কি? ইন্ট্রাসেক্সুয়াল সিলেকশন এবং ইন্ট্রাসেক্সুয়াল সিলেকশন। আর দু রকমেরই সিলেকশন বুঝিয়ে দেয় যে একটি পপুলেশনে জননগত দিক থেকে যারা প্রাধান্য পায় তারাই অন্যান্যদের তুলনায় বংশ বিস্তার বেশি করে, তাদের গোত্র প্রাকৃতিক নির্বাচন পায়। একাধিক উদাহরণ আছে এই সেক্সুয়াল সিলেকশনের ক্ষেত্রে। যেমন বর্ষার সময় দেখা যায় প্রচুর ব্যাঙেরা ডোবাতে ডাক শুরু করে, অর্থাৎ এরা জনন সঙ্গী খোঁজার জন্যে ব্যাঙ ডাকতে থাকে। যে ব্যাঙের ডাক
যত জোরে হয় সেই ব্যাঙ বেশি আকর্ষিত হয় স্ত্রী ব্যাঙের দ্বারা, স্ত্রী ব্যাঙের থেকে। আর স্ত্রী ব্যাঙেরা তাদেরই পছন্দ করে। এইভাবে বংশ বিস্তার এবং সেই সকল ব্যাঙেরাই অর্থাৎ জন্মগতভাবে যারা অন্যান্যদের থেকে এগিয়ে, তাদের মাত্রই প্রাধান্য পায় এই প্রাকৃতিক নির্বাচনে। একাধিক প্রাণীতে এই ধরনের প্রাকৃতিক নির্বাচন লক্ষ্য করা যায়। যেমন ময়ূরের ক্ষেত্রে লক্ষ্য করি, যদি দেখা যাবে যে সকল পুরুষ ময়ূরের পেখম রং বেরঙের এবং সুন্দর, তাদের প্রতি স্ত্রী ময়ূরেরা আকর্ষিত হয়। যে সকল হরিণের শিঙে শাখা প্রশাখাযুক্ত বেশি, তারা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত বেশি হয়। আবার সিংহের ক্ষেত্রেও যে সকল সিংহের কেশর যত বেশি, তারা বিপরীত লিঙ্গের প্রতি বেশি আকৃষ্ট হয়। অর্থাৎ সেই সকল জীবেরা অন্যদের তুলনায় এগিয়ে থাকে প্রাকৃতিক নির্বাচনে। তারা সেই পরিবেশে নির্বাচিত হয়, নির্বাচনের মাধ্যমে তাদের বংশ রক্ষা পায়, বংশ বৃদ্ধি ঘটে এবং অভিব্যক্তির পথকে সুগম করে।